সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের লেকচার 3, অর্থাৎ আজকে এই যে তোমাদের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা এবং শক্তি, এই অধ্যায়ের উপর আজকে তৃতীয় নম্বর ক্লাসটি হচ্ছে। এই ক্লাসে আমি যে বিষয়বস্তু তোমাদের পড়াবো সেটা হচ্ছে শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতার নীতি। তাহলে শিক্ষার্থীরা এসো আমি মূল আলোচনায় চলে যাই। তাহলে গত ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমি তোমাদের গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে একটা লেকচার নিয়েছিলাম। ওখানে গতিশক্তির সমীকরণ এবং বিভব শক্তির সমীকরণ বের করেছিলাম। আজকে এই যে বিভব শক্তি এবং গতিশক্তি আমি বের করেছি, এই বিভব শক্তি এবং গতিশক্তির যে মোট যোগফল, এটাই হচ্ছে মোট শক্তির পরিমাণ। এই মোট শক্তির পরিমাণটা যে কোনো উচ্চতায়, যে কোনো স্থানে এটার মোট পরিমাণটা একই থাকবে। এটা নিয়ে আজকে আমি পড়াবো, যে বিষয়টা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণশীলতার নীতি। এখন আসো, এই যে শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণশীলতার নীতি বলতে আমরা কি বুঝি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে এটা কাকে বলে যদি আমি বলি, দেখো কাকে বলে, এটা প্রথমেই বলবে যে শক্তি হচ্ছে অবিনশ্বর। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র শক্তিকে আমরা একটা রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত করতে পারি, এবং রূপান্তরের পূর্বে এবং রূপান্তরের পরে শক্তির মোট পরিমাণটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ ধ্রুব থাকে। এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ আমরা এখন ছোট ক্লাসে আমরা পড়েছি যে শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি হয় না। পৃথিবীর যে মোট শক্তির পরিমাণ, এটা কিন্তু একই থাকে। হয়তো এটাকে আমরা একটা রূপ থেকে অন্য একটা রূপে ট্রান্সফর্ম করি, অর্থাৎ রূপান্তর করি, কিন্তু শক্তিকে কিন্তু আমরা সৃষ্টিও করতে পারি না, আবার ধ্বংসও করতে পারি না। এবং রূপান্তরের আগে শক্তি যা ছিল পৃথিবীতে, রূপান্তরের পরেও মোট শক্তির পরিমাণটা কি থাকছে? একই থাকছে। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি বা শক্তির নিত্যতা সূত্র। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। এবার দেখো এই সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করব। অনেক সময় পরীক্ষাতে তোমাদের এই প্রশ্ন আসে উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে, যে বিভিন্ন উচ্চতায় শক্তির মোট পরিমাণ কি ধ্রুব থাকে? যদি ধ্রুব থাকে সেটা কিভাবে তুমি দেখাও। এই যে প্রশ্নটা, এটা কিন্তু ঘ নাম্বারে অনেক আসে। সেই প্রশ্নটা তুমি ঘ নাম্বারে কিভাবে লিখবে, দেখো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তুমি কিভাবে এটার অ্যান্সারটা করবে। তার আগে গত ক্লাসের একটু পূর্ব আলোচনা করি। তোমাদের পূর্বের আলোচনা যেটা তোমরা কি শিখলে সেটা যাচাই করার জন্য, সেটা হচ্ছে বিভব শক্তি কি এবং গতি শক্তি কি। বিভব শক্তি তোমরা নিশ্চয়ই আমি গত ক্লাসে বলেছিলাম, আবার একটু বলি, যে বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়, সেটাই হচ্ছে তার বিভব শক্তি। এবং গতি শক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, সেটাই হচ্ছে ওই বস্তুর গতিশক্তি। তাহলে এসো আজকে আমরা বিভিন্ন উচ্চতায় এই যে শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তির যে যোগফল, অর্থাৎ মোট শক্তির পরিমাণ যে কোনো উচ্চতায় যে একই রকম থাকে, অর্থাৎ শক্তির নিত্যতা সূত্রটা মেনে চলছে, এটা আমরা প্রমাণ করব। দেখো এই জন্য আমি একটা বস্তু নিয়েছি m ভর। এই যে একটা বস্তু দেখতে পাচ্ছ, এই বস্তুটার ভর কত? m। এই বস্তুটা ভূমিতে ছিল, এটা ছিল তার কি অবস্থা? এটা ছিল তার স্বাভাবিক অবস্থা। এখন ভূমি থেকে আমি তাকে কোথায় তুলেছি? h উচ্চতায়। খেয়াল করো এই উচ্চতাটা হচ্ছে কত? h। এই উচ্চতায় আমি বস্তুটাকে রেখেছি। তাহলে আমি প্রথমে ব্যাখ্যা শুরু করি, যে মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু ভূমি থেকে h উচ্চতায় a বিন্দুতে অবস্থান করছে। এই বিন্দুটার আমি নাম দিলাম কি? a বিন্দু। তাহলে প্রথম কাজটা হচ্ছে
এই যে ভূমি থেকে আমি বস্তুটাকে এ বিন্দুতে তুলেছি, এই এ বিন্দুতে বস্তুটার যে শক্তি সেটা নির্ণয় করব। এই বিন্দুতে বস্তুর মোট শক্তিটা কত। আচ্ছা, এটা বের করার জন্য আমাকে জানতে হবে এই বিন্দুতে বস্তুর গতিশক্তি কত এবং বস্তুর বিভব শক্তি কত। তাহলে খেয়াল করো যে এই বিন্দুতে আমি যখন এই বস্তুটা এখানে ছিল, আমি এখানে তুলেছি, তাহলে এখানে কিন্তু বস্তুটার কোনো গতি শক্তি নেই। সম্পূর্ণ শক্তিটাই কি শক্তি বলতো? সম্পূর্ণ শক্তি হচ্ছে তার বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত? আমি লিখেছি অতএব এই বিন্দুতে মোট শক্তি E সমান সমান গতি শক্তি প্লাস বিভব শক্তি। এখন এখানে আমি বলেছি এই বিন্দুতে বস্তুটির শুধুমাত্র কি আছে? বিভব শক্তি আছে, কারণ আমি এখানে অবস্থান পরিবর্তন করে এই বিন্দুতে নিয়েছি। এই কারণে এই বিন্দুতে কিন্তু এখনো তার কোনো গতিশীল অবস্থা নেই, সে কিন্তু এখানে স্থির হয়ে আছে এবং তার আদিবেগ কিন্তু এখানে কি? শূন্য। গতিশক্তিও শূন্য। এখানে শুধুমাত্র তার কি আছে? বিভব শক্তি আছে। তার মানে গতিশক্তি কি হচ্ছে এখানে? 0, তাই তো? আর বিভব শক্তি কি? বিভব শক্তি আমরা কি বলেছি? উচ্চতা যতটুকু অতিক্রম করবে তার উপরই বিভব শক্তির মান নির্ণয় করবে। গত ক্লাসে আমরা শিখেছি। তাহলে বিভব শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম কতদিন? mg, উচ্চতা কতটুকু এখানে? h। তাহলে বিভব শক্তির মান হচ্ছে mgh। এখন দুইটা শক্তি যোগ করলে কি দাঁড়াচ্ছে শিক্ষার্থী? দাঁড়াচ্ছে mgh। তাহলে E সমান সমান আমরা পাচ্ছি কি? mgh। এটা কিন্তু আমরা কোন বিন্দুতে পেলাম? এ বিন্দু। তাহলে এই বিন্দুতে মোট শক্তি পেয়ে গেলাম আমরা mgh। বাস। এখন দেখো, এখন যদি আমি বস্তুটিকে এই বিন্দু থেকে ছেড়ে দিই, গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদের ডাস্টার দিয়ে যে এখানে তুলেছি, ভূমি থেকে এখানে তুলেছি, এখন ছেড়ে দিলে কি হবে? সেটা নিচে পড়ে যাবে। তাহলে এটাও ঠিক একই কাজ করবে। তুলেছিলাম, স্থির ছিল, এখন যদি এটাকে আমি ছেড়ে দেই, ছেড়ে যদি বি বিন্দুতে আসে, তাহলে কি হবে? এই যে এর মধ্যে বিভব শক্তিটা ছিল সেটা কিন্তু এবার রূপান্তরিত হয়েছে কি শক্তিতে বলো তো? গতি শক্তিতে রূপান্তরিত হলো। এখন কিন্তু সে নামা শুরু করে দিয়েছে। তার মানে তার মধ্যে বিভব শক্তিটা কিন্তু রূপান্তরিত হয়ে হলো কোন শক্তিতে? গতি শক্তিতে। এখন আমি ধরেছি এটা বি বিন্দুতে এসেছে, তখন এ থেকে বি বিন্দুর একটা দূরত্ব আমি ধরে নিলাম x। তাহলে এখন চিন্তা করো যে তাহলে এই বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি কি হবে? আমরা এই ক্ষেত্রেও চিন্তা করব, বি বিন্দুতে কিন্তু এতটুকু দূরত্ব অতিক্রম করে নিচে গেছে, তার মানে এতটুকু দূরত্বের জন্য তার একটা কি শক্তি আছে? গতি শক্তি আছে। ঠিক একই ভাবে হলো যে এই যে ভূমি থেকে সে কিন্তু একটা h - x দূরত্বে আছে, তার মানে এখানেও কিন্তু সে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। তার মানে এখানে কিন্তু তার একটা বিভব শক্তিও বিদ্যমান। তাহলে বি বিন্দুতে কি আছে? বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তিও আছে, গতি শক্তিও কিন্তু আছে। তাহলে এসো আমরা দেখি এখানে বি বিন্দুর কি অবস্থা তাহলে হচ্ছে। বি বিন্দুতে এবার বস্তুটিকে এই অবস্থা থেকে ছেড়ে দিলে বস্তুটির বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। আবার এই অবস্থায় বস্তুটি ভূমি থেকে h - x উচ্চতায় আছে। সুতরাং এই অবস্থায় বস্তুটির বিভব শক্তিও বিদ্যমান, অর্থাৎ বি বিন্দুতে গতি শক্তি ও বিভব শক্তি দুই বিদ্যমান। আচ্ছা, তার মানে বি বিন্দুতে তাহলে গতি শক্তি কত হবে শিক্ষার্থী? বি বিন্দুতে মোট শক্তি কত হবে? বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে গতি শক্তি প্লাস বিভব শক্তি। অর্থাৎ আমরা গতি শক্তি নির্ণয়ের সূত্র গতকালকে শিখেছিলাম, সেটা কি বলতো? হাফ এম ভি স্কয়ার, তাই না? আর বিভব শক্তি তো আমরা জানি mg কি বলতো? mgh। এখন খেয়াল করো, আমরা জানি কিন্তু বিভব শক্তি হচ্ছে mgh, কারণ যতটুকু দূরত্ব উপরে থাকে সেটাই হচ্ছে h। কিন্তু এখানে বি বিন্দুতে h টা কত হবে বলতো? বি বিন্দুতে h টা হবে ভূমি থেকে কতটুকু উপরে আছে। তার মানে আমি h এর জায়গায় কি লিখবো? h - x। এই বিষয়টা খুবই
মাইনাস এক্স। আচ্ছা, এখন দেখো হাফ এম ভি স্কয়ার আছে, এটাকে আমি কি করতে পারি? এটাকে আমি হাফ এম থাকলো ভি স্কয়ারের একটা সূত্র আমরা গতির সমীকরণ অধ্যায়ে শিখেছিলাম, সেটা হচ্ছে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাই না? কিন্তু এটা কি শিখেছিলাম? এটা হচ্ছে মানে সোজা সরলরেখা সমতলের ক্ষেত্রে এরকম একটা অবস্থার ক্ষেত্রে। কিন্তু যদি সেটা এরকম উচ্চতা হয়, অভিকর্ষজ বলের একটা নির্দিষ্ট উচ্চতা অভিকর্ষজ বলের বিরুদ্ধে যদি সেটা পড়তে থাকে, তাহলে এক্ষেত্রে এটা কি হবে? আমরা শিখেছি জি হয়ে যাবে, তাই না? আর এখানে s টা মানে উচ্চতা, দেখো এখানে কতটুকু উচ্চতা সে অতিক্রম করে এসেছে? x। তাহলে s এর জায়গায় কি হবে শিক্ষার্থী বলো তো? s এর জায়গায় হবে, ঠিক ধরেছো, s এর জায়গায় হবে x। আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। গতিশক্তির ক্ষেত্রে আমরা এই যে ভি স্কয়ারের সূত্রটা লিখেছি u স্কয়ার প্লাস 2as, সেখানে এর জায়গায় হবে g, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি এর জায়গায় হবে g এবং s এর জায়গায় হবে কি h, তাই তো? এখন h এর জায়গায় আমরা লিখলাম x, কারণ এখানে h সমান সমান x আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমি এই পাশে ক্যালকুলেশনটা করি, গুণ করে দিই mgh মাইনাস mg কি হবে x। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে ইউ আদিবেগ বস্তুটা প্রথমে কি অবস্থায় ছিল? স্থির ছিল। তাহলে এখানে বস্তুটা কিন্তু আদিবেগ শূন্য, তার মানে হাফ এম এখানে আমি 0 লিখতে পারি প্লাস 2g x থাকলো, আর এখানে যা আছে সেটাই থাকুক, আমি লিখলাম mgh মাইনাস mg x। আচ্ছা, এখন দেখো আমি যদি এটা কাটাকাটি করে দিই, এটার সাথে এটা কেটে যায়, তাই না? তাহলে কি থাকে শিক্ষার্থী? দেখো তো, থাকে কিন্তু সেই mgx প্লাস এখানে আবার আছে mgh মাইনাস আছে mgx। দেখো mgx mgx কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে বাকি থাকছে কি? বাকি থাকছে হচ্ছে mgh। তাহলে বি বিন্দুতেও আমরা কি পাচ্ছি? বি বিন্দুতে মোট শক্তি কি পেলাম? মোট শক্তি E সমান সমান কিন্তু আমরা আবার পেয়েছি mgh। আচ্ছা, এরপর দেখো আমরা কিন্তু a আর b পেয়ে গেলাম, a আর b পেয়ে গেলাম। এখন c বিন্দুতে হিসাব করার পালা। c বিন্দুতে দেখো, c বিন্দুতে কিন্তু বস্তুটা এসে আবার ভূপৃষ্ঠে পড়বে, তাই না? ভূপৃষ্ঠে পড়ার আগে সে কিন্তু তার সম্পূর্ণ বিভব শক্তি ব্যবহার করে ফেলেছে। বিভব শক্তি ব্যবহার করে গতিশক্তিতে রূপান্তরিত করে শেষ হয়ে গেছে। তার মানে এই যে সি বিন্দুতে আসার পর তার মধ্যে কিন্তু কোনো বিভব শক্তি আর অবশিষ্ট নেই। সম্পূর্ণ শক্তিটাই কিন্তু তখন কিসে রূপান্তরিত হয়েছে শিক্ষার্থী? হ্যাঁ, গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে মোট শক্তিটা কি হবে? আমরা দেখো খেয়াল করি, দেখো এরপর বস্তুটি যখন সি বিন্দুতে ভূমি স্পর্শ করে তখন বস্তুটির মধ্যে বিভব শক্তি শূন্য হয়ে যায়। এই ক্ষেত্রে বস্তুটির সম্পূর্ণ শক্তিই হলো তার গতিশক্তি। অতএব সি বিন্দুতে মোট শক্তি E সমান সমান গতিশক্তি প্লাস বিভব শক্তি, আমরা এটা জানি। এখন দেখো এখানে গতিশক্তি কি হবে? বিভব শক্তি কি বলেছে? শূন্য। গতিশক্তি আমরা কি জানি শিক্ষার্থী? হাফ এম ভি স্কয়ার, তাই তো? আর বিভব শক্তি কি হলো? সম্পূর্ণ শক্তি সে ব্যবহার করে ফেলেছে, তার মানে এখানে কোনো বিভব শক্তি নেই, শূন্য। তাহলে এখন দেখো এই গতিশক্তির এই মানটা ঠিক আগের মতো করে আমি ক্যালকুলেশন করব। শুধু খেয়াল রাখতে হবে h টা কি করব। দেখো এখানে হাফ m আছে, v স্কয়ার মানটা কি লিখবো? u স্কয়ার প্লাস 2as, তো তার মানে 2g। এখন চিন্তা করি 2g এখন কি হবে? h হবে নাকি h x হবে নাকি x হবে? হবেটা কি হবে শিক্ষার্থী? এখানে খেয়াল করো, গতিশক্তির ক্ষেত্রে আমি একটু আগে বলেছি সব সময় আমরা হিসাব করব গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে নিচে, তার মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, গতিশীল অবস্থায় কতটুকু দূরত্ব সে অতিক্রম করে নিচে আসতেছে সেটাই
এটাই কিন্তু গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা। তার মানে এখানে কি হবে, উচ্চতার এইচটা আমরা কি লিখব, এইচ এর পরে কি এক্স এর পরে কি এইচ মাইনাস এক্স, অবশ্যই এখানে হবে এইচ। কেন? কারণ সম্পূর্ণ পদ অতিক্রম করে সে কিন্তু ভূমিতে এসেছে। এর আগেরটাতে বি বিন্দুতে আমরা কেন এক্স ধরেছি, কারণ সে এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসেছিল, এজন্য কিন্তু আমরা এখানে কি ইউজ করেছি, এক্স। কিন্তু এখানে কিন্তু আমরা এখন ইউজ করব এইচ। কেন? সম্পূর্ণ পথ অতিক্রম করে সে সি বিন্দুতে এসেছে, এজন্য কিন্তু আমি এখানে কি লিখলাম, এইচ লিখলাম। প্লাস এখানে তো 0 আছে, ওটা লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে হাফ এম, এখানে ইউ এর মান কত, 0 প্লাস 2gh। তাহলে এখন 2 2 কেটে গেলে কি থাকে শিক্ষার্থী, m g h। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে সি বিন্দুতেও মোট শক্তি কত, সি বিন্দুতে মোট শক্তি E সমান সমান h mg h। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এ বিন্দুতেও mg h, দেখো এ বিন্দুতেও mg h, বি বিন্দুতেও E সমান mg h এবং সি বিন্দুতেও কিন্তু E সমান mg h। তাহলে নিচে আমরা কি লিখব, অতএব এ বি ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ ধ্রুব বা অপরিবর্তিত আছে, অতএব শক্তির নিত্যতা সূত্রটি প্রমাণিত হলো। এইটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের পড়া, এবং এই পড়াটা শিক্ষার্থী তোমরা, এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা তোমরা আগামী রবিবার দিন তোমাদের ক্লাসে, অর্থাৎ এই ভবনে, তোমরা তো সবাই এই ভবনেই পড়ো, 1 নম্বর ভবনে, তো তোমরা এখানে পদার্থবিজ্ঞানের এইচডব্লিউ খাতায় তোমরা এই লেকচারটা লিখে ভবনে অভিভাবকের হাতে পাঠিয়ে দিবে রবিবার দিন পাঠিয়ে দিবে, এবং অভিভাবক এটা রবিবার দিনে তোমাদের পূর্বের খাতাগুলো সংগ্রহ করে নিয়ে যাবে। এবং আরেকটা জিনিস এখানে উল্লেখ্য যে এবার কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের এই যে এইচডব্লিউ খাতার একটা মান নির্ধারণ করা হবে, যেটা কিনা তোমাদের গাইডলাইন সিটির জন্য এটা এই মানটা যোগ করা হবে। তাহলে এটা খুবই